তাহলে লিভার ডিজিজ ইন প্রেগনেন্সি খুব খুব ইম্পর্টেন্ট টপিক। যাই হোক, 3 টাইপের লিভার ডিজিজ আমরা এনকাউন্টার করি। একটা হচ্ছে যেটা পিকিউলিয়ার টু প্রেগনেন্সি, পার্টিকুলারলি প্রেগনেন্সিতেই হয়। একটা হচ্ছে আনরিলেটেড টু প্রেগনেন্সি, আর একটা প্রেগনেন্সি সুপার ইম্পোজড অন ক্রনিক লিভার ডিজিজ। একটা হচ্ছে প্রথমটা শুনেই বুঝতে পারছি যেটা শুধু প্রেগনেন্ট মাদারেরই হয়, অন্য কারোর হবে না। একটা প্রেগনেন্সির সাথে রিলেটেড নয় কিন্তু লিভার ডিজিজ হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি, আর একটা যে অলরেডি আ কেস অফ ক্রনিক লিভার ডিজিজ তার সাথে প্রেগনেন্সিটা সুপার ইম্পোজ হয়েছে। ঠিক আছে, এবারে লিভার ডিজিজ পার্টিকুলার টু প্রেগনেন্সি, তার মধ্যে মোস্ট কমন ইজ ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস। এটা ডে টু ডে প্র্যাকটিসে আমরা ডেইলি পেয়ে থাকি। সেকেন্ড হচ্ছে হেল্প সিনড্রোম, দেন অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি, খুব রেয়ার কিন্তু খুব ডেডলি। সিভিয়ার হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম, এটাও আমরা কমনলি পাই। আর এন্ডোটক্সিক শক ডিআইসি। ঠিক আছে, এক এক করে বলছি। আচ্ছা, এবারে হচ্ছে লিভার, আচ্ছা আমি এগুলো ডিটেলসে বলছি একটু পরে, তোরা জাস্ট নামগুলো জেনে রাখ। লিভার ডিজিজ আনরিলেটেড টু প্রেগনেন্সি, যে কোনো ভাইরাল হেপাটাইটিস, সেটা প্রেগনেন্ট মাদার নন প্রেগনেন্ট মাদার যে কারোর হতে পারে। এখানে দেখ A to E দেন G লেখা আছে, মানে ABCDE দেন G। অবস্ট্রাকটিভ জন্ডিস, গলস্টোন, CA, প্যানক্রিয়াটিক হেড, এটা তো প্রেগনেন্সির দরকার নেই, যে কারোর হতে পারে। ড্রাগ ইনডিউসড, এই ড্রাগগুলো ফার্মাতে পড়েছিলি, আইসোনিয়াজিড, রিফাম্পিসিন জন্ডিস করে। দেন হিমোলাইটিক জন্ডিস ডিউ টু ম্যালেরিয়া, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন আর ক্লস্ট্রিডিয়াম ওয়েলচাই ইনফেকশন। তাহলে এরা আনরিলেটেড টু প্রেগনেন্সি বাট ক্যান হ্যাপেন। দেন প্রেগনেন্সি সুপারইম্পোজড অন ক্রনিক লিভার ডিজিজ, দ্যাট ইজ ক্রনিক হেপাটাইটিস। তার মানে মা যখন নোন কেস অফ ক্রনিক হেপাটাইটিস, সিরোসিস অর লিভার টিউমার, নাও গেটিং প্রেগনেন্ট। আচ্ছা, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কোলেস্ট্যাটিক জন্ডিস অর ইকটেরাস গ্র্যাভিডেরাম অর ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি, এটা আমরা মোস্ট কমনলি পেয়ে থাকি। আচ্ছা, ও দেখ 1 to 2 to 1 to 5% অফ প্রেগনেন্সিস অ্যাফেক্টেড ইন ইন্ডিয়ান নেশন, এর থেকেও বেশি। অ্যাকচুয়ালি এটা বইয়ে লেখা পার্সেন্টেজ, এর থেকেও অনেক বেশি পেশেন্টের আমরা এটা পেয়ে থাকি। টিপিক্যালি জেনারেলি সব থেকে বেশি থার্ড ট্রাইমেস্টারে এটা ডেভেলপ করে, লেখা আছে। সেকেন্ড ট্রাইমেস্টারও অনেক সময় পাওয়া যায়। ইট ইজ আ মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ ক্যারেক্টারাইজড বাই প্রুরাইটাস ইন অ্যাবসেন্স অফ স্ক্রিন র্যাশ। পেশেন্ট যখন আমাদের কাছে প্রেজেন্ট করে, পেশেন্ট লাস্টের দিকে 34-32 উইকসে বলে আমার খুব ইচিং হচ্ছে, বেশিরভাগ রাত্রের দিকে, কিন্তু আমরা ভিজিবল কোনো র্যাশ খুঁজে পাই না, তখন ইমিডিয়েটলি আমাদেরকে একটা লিভার ফাংশন টেস্ট দিতে হয়। এটা হচ্ছে সব থেকে কমনেস্ট প্রেজেন্টেশন অফ কোলেস্ট্যাটিক জন্ডিস বা ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি। ঠিক আছে, সেকেন্ড মোস্ট কমন কজ অফ জন্ডিস ইন আফটার ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস কিন্তু প্রেগনেন্সিতে মোস্ট কমন কজ অফ জন্ডিস। ঠিক আছে, যদিও আনরিলেটেড টু প্রেগনেন্সি, আর সেকেন্ড মোস্ট কমন জন্ডিস করার সেটা হচ্ছে এইটা কোলেস্ট্যাটিক জন্ডিস, আর এটা মোর কমন ইন উইন্টার সিজন। ঠিক আছে, মোর কমন ইন টুইন প্রেগনেন্সিতে যে কোনো কিছুই বেশি কমন, কারণ যেটা সিঙ্গেল টার্ন প্রেগনেন্সিতে হয়, টুইন প্রেগনেন্সিতে সেটা বেশি হয়, ইস্ট্রোজেন লেভেল বেশি থাকে। হাইপারএমেসিস গ্র্যাভিডেরামও টুইনে বেশি করেই হয়। মে অকার ইন আর্লি প্রেগনেন্সি আফটার ওভারিয়ান স্টিমুলেশন ডিউ টু হাই ইস্ট্রোজেন। হ্যাঁ, পুরো প্যাথোজেনেসিসটাই ডিউ টু ইস্ট্রোজেন বলছি সেটা। অ্যান্ড ইট কুইকলি রিজলভস আফটার ডেলিভারি। ডেলিভারি মানে আমাদের এটার মেন ট্রিটমেন্টই টু টার্মিনেট দ্য প্রেগনেন্সি। যেই ডেলিভারি হয়ে যাচ্ছে, অবভিয়াসলি এটা তো রিলেটেড টু পার্টিকুলার টু প্রেগনেন্সি, তাহলে আফটার ডেলিভারি এটা কুইকলি রিজলভ। ইটিওলজি কি হতে পারে? এভিডেন্স অফ ফ্যামিলিয়াল ক্লাস্টারিং দেখা গেছে ফার্স্ট ডিগ্রি রিলেটিভে। ধর যার মায়ের ছিল, শি ইজ প্রেজেন্টিং উইথ দ্য সেম কমপ্লেন, সেম সিমটম, ফার্স্ট ডিগ্রি রিলেটিভে দেখা যায়। দেন হাই রিকারেন্স রেট ইন সাবসিকুয়েন্ট, ধর যে যখন প্রাইমি গ্র্যাভিডা ছিল তখন যা হচ্ছে, সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে there is more chances of intrahepatic cholestasis. ঠিক আছে, হরমোনাল, this is the main reason, estrogen and progesterone. সেরাম estrogen peak level হয় সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সিতে, যেটা হচ্ছে জেনারেলি বাইল স্ট্যাসিস করে দেয়। এটা তো ইন্ট্রাহেপাটিক, এটা কিন্তু প্রি বা পোস্ট হেপাটিক নয়, যেটা পার্টিকুলার টু প্রেগনেন্সি। জেনারেলি ইস্ট্রোজেন, যেটা ইউটিআই এর আমি পাইলোনেফ্রাইটিসে যে সেম জিনিসটা বললাম, ইস্ট্রোজেন হরমোনটা শরীরে আফটার দ্য সেকেন্ড হাফ বাড়তে থাকে, বেশি হয় পিক লেভেলে, তখন দের ইজ বাইল স্ট্যাসিস। অ্যান্ড ডিউ টু দ্যাট বাইল স্ট্যাসিস হলে কি হবে, লিভারের যে বাকি এনজাইম গুলো ওটিপিটি, জিটিটি সব ইনক্রিজ করবে, অ্যান্ড দেয়ার উইল বি সিমটম অফ জন্ডিস। এনভায়রনমেন্টাল ডায়েটারি ফ্যাক্টর, আমাদের দেশে ডিউ টু লো সেলেনিয়াম, বাইরের দেশে ডিউ টু লো ভিটামিন ডি। ওদের ভিটামিন ডি রোদের এক্সপোজার কম হয়, ওদের ভিটামিন ডি কম থাকে বেশি। আমাদের দেশে সেলেনিয়াম ডেফিসিয়েন্সি সবার মধ্যেই থাকে। ঠিক আছে, এই যে ডিক্রিজ রেট অফ ট্রান্সপোর্ট অফ বাইল ইন biliary canaliculi with
result in increase in bile acid in blood due to high circulating estrogen. একদম ক্লিয়ারলি লেখা আছে হিস্ট্রোজেনের লেভেল বাড়ছে, বাইল স্ট্যাসিস হচ্ছে, ইনক্রিজ ইন বাইল অ্যাসিড হচ্ছে, দেন সাবসিকুয়েন্টলি there is increase in SGPT, SGOT, gamma glutamyl transferase, and then in some cases there is also increase in bilirubin. বিলিরুবিনটা অনেক পরে পাওয়া যায়, ঠিক আছে। মেইনলি প্রথমে যেটা হয় ট্রান্সঅ্যামাইনেজ আর এএলপি অ্যালকালাইন ফসফেটেজের লেভেলটাই আমরা সবথেকে কমনলি এলএফটি করালে পাই। ইন সাম পেশেন্ট বিলিরুবিন ইনক্রিজ করে, কিন্তু নেভার এক্সিড দেন 5 মিলিগ্রাম পার্সেন্ট, জেনারেলি 2 এর মধ্যেই আমরা পাই টোটাল বিলিরুবিন। 5 মিলিগ্রাম পার্সেন্ট এই যে হেপাটাইটিসটা, এই যে জন্ডিসটা, এটা কখনোই বিলিরুবিন 5 মিলিগ্রাম পার্সেন্টকে ক্রস করে না। যদি কোনো পেশেন্ট প্রেজেন্ট করছে উইথ বিলিরুবিন মোর দেন 5 মিলিগ্রাম পার্সেন্ট, তাহলে মাথায় স্ট্রাইক করাতে হবে যে না, এটা শুধুমাত্র ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিসের কেস নয়, এর কোনো একটা প্রি এক্সিস্টিং লিভার কিছু একটা কমপ্লিকেশন হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, হেল্প হতে পারে, ঠিক আছে। সিমটম এটাই পেশেন্ট প্রেজেন্ট করে, মেইনলি এটাতে পেশেন্ট প্রেজেন্ট করে প্রুরাইটাস নিয়ে, ঠিক আছে। মাঝে মধ্যে কম থেকে যদি আনট্রিটেড থাকে তো ইনটলারেবল রাত্রিবেলাতেই বেশি হয়। দেন other symptoms of hepatitis like nausea, loss of appetite, এগুলো সব হেপাটাইটিসের সিমটম। স্লিপ ডিপ্রাইভেশন, ম্যালেজ, অ্যান্ড দ্যাট ইজ রাইট আপার কোয়াড্রেন্ট পেইন লিভারের জন্য, ঠিক আছে। হাই কালার্ড ইউরিন, পেল স্টুল, এগুলো অনেক পরে আসে। মেইন সিমটম এটাতে যেটা হয় সেটা হচ্ছে পেশেন্ট প্রুরাইটাস নিয়ে প্রেজেন্ট করে, তখনই আমরা ওকে ট্রিটমেন্ট দিয়ে দিই, বাকি সিমটম গুলো আর আসে না জেনারেলি। আচ্ছা, স্ক্র্যাচ মার্ক বা এক্সকোরিয়েশন ডিউ টু ইচিং, ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা অনেক সময় পেয়ে থাকি, বাট ভিজিবল র্যাশ সেইভাবে কিছু পাওয়া যায় না, জেনারেলি এটাই পাওয়া যায়। আচ্ছা, ল্যাবরেটরি এক্সামিনেশন, পেশেন্ট প্রেজেন্ট করছে, তাহলে আমরা ল্যাবরেটরি এক্সামিনেশনে লিভার ফাংশন টেস্ট করাবো। লিভার ফাংশন টেস্ট করে আমরা কি পাবো? বাইল অ্যাসিড, এসজিপিটি, এসজিওটি যেটা বললাম, জিডিটি, ঠিক আছে, জিজিটি, আর বিলিরুবিন। মাঝে মধ্যে বিলিরুবিন আমরা ইনক্রিজ পাই, সবার ক্ষেত্রে পাই না। জেনারেলি যেটা হয় এসজিপিটি, এসজিওটি আর এএলপিটাই বেশি ইনক্রিজড হয়। এফেক্ট অন প্রেগন্যান্সি সেম, সিজারিয়ান রেট, কেন সিজারিয়ান রেট ইনক্রিজ হচ্ছে? তার মানে যখন পেশেন্টের সিমটম বেশি হচ্ছে, বিলিরুবিন ইনক্রিজিং ট্রেন্ডে আছে, সো উই ডোন্ট ওয়েট ফর নর্মাল ডেলিভারি। আমার মেন মোটো অফ ট্রিটমেন্ট কি, কেন হচ্ছে এটা? প্রেগন্যান্সির জন্য। সো টু টার্মিনেট দ্য প্রেগন্যান্সি, যেমন করে হোক প্রেগন্যান্সি টার্মিনেট করতে হবে। আমরা তাহলে তখন যদি দেখি পেশেন্ট এরকম সিমটম নিয়ে প্রেজেন্ট করছে, আমরা কি ওয়েট করি ভ্যাজাইনাল ডেলিভারির জন্য? তাহলে এটা হলে একটাই প্রবলেম হয়, সিজারিয়ান রেটটা ইনক্রিজ হয়। সিজারিয়ান রেট ইনক্রিজ হওয়া মানে কমপ্লিকেশন অ্যাসোসিয়েটেড উইথ সিজারিয়ান সেকশন, সোললি যেগুলো সিজারিয়ান সেকশনের কমপ্লিকেশন সেগুলো অটোমেটিক্যালি ইনক্রিজ করে যাচ্ছে যদি সিজারিয়ানের রেট ইনক্রিজ করে, ঠিক আছে। আর একটা হচ্ছে যেটা আমরা জানি, যে কোনো লিভার ডিসঅর্ডারে কি হয়, সেম ফিটাল রিস্ক। যদি আমাকে আগে টার্মিনেট করতে হয়, মায়ের এতটাই সিভিয়ার সিমটম হচ্ছে, দেন প্রিটার্ম বার্থ হচ্ছে। মেকোনিয়াম অ্যাসপিরেশন, আরডিএস একই, মেকোনিয়াম অ্যাসপিরেশন থেকে স্টিল বার্থ, আইইউজিআর। হ্যাঁ, জন্ডিসে কিন্তু স্টিল বার্থের রেট অনেক বেশি, জন্ডিস আর জিডিএমএ, ডায়াবেটিসে ইনক্রিজ যদি ব্লাড সুগার লেভেল থাকে তাহলে সেক্ষেত্রে স্টিল বার্থের রেট অনেক বেশি হয়। এছাড়া আইইউজিআর, অলিগোহাইড্রামিয়াস, যেই মাদারগুলোর জেনারেলি সেকেন্ড ট্রাইমেস্টার থেকে এই প্রবলেমটা হয়, বা সিভিয়ার হাইপারেমেসিস গ্রেভিডেরামের মা, তাদের বাচ্চাগুলো জেনারেলি আইইউজিআর, অলিগোহাইড্রামিয়াস এইগুলো হয়ে থাকে। ট্রিটমেন্ট, এই যে ইচিংটাকে আমাকে আগে কমাতে হবে, অ্যান্টিহিস্টামিনিক দিতে হবে, লিভোসেট্রিজিন আমরা জেনারেলি দিয়ে থাকি। আর একটা হচ্ছে আরসোডিঅক্সিকোলিক অ্যাসিড। এখানে কোশ্চেন মার্ক আছে বিকজ এটার ডোজটা নিয়ে একটু কনফিউশন আছে। অনেকে বলে 300 টিআইডি, অনেকে বলে 450 বিডি, এরকম ভাবে। তোরা নামটা মনে রাখবি, ইউডিসিএ, আরসোডিঅক্সিকোলিক অ্যাসিড। এটা কেন দেওয়া হয়? ইনক্রিজ বাইল অ্যাসিডটা হচ্ছে বাইল স্ট্যাসিস, ওটা যাতে ঠিক করে এক্সক্রিট করে যায়, এই জন্য আমরা দিই। অনেক ক্ষেত্রে কোলেস্টাইরামিন দেওয়া হয়। আর ওই লোকাল ইমোলিয়েন্ট আমরা লাগাতে বলি ল্যাক্টোক্যালামাইন। ল্যাক্টোক্যালামাইন ফার্মাতে বানিয়েছিলিস না সেকেন্ড ইয়ারে, ওই জিনিস। আর ভিটামিন কে সাপ্লিমেন্ট, কারণ ওই লিভারে প্রবলেম হলে প্রোথ্রম্বিন আর ভিটামিন কে লেভেলটা কমে যাচ্ছে। কমে গেলে একটাই প্রবলেম হবে, সেটা কি? কোয়াগুলেশনে প্রবলেম। কোয়াগুলেশনে প্রবলেম হলে কি হবে? ব্লাড যদি কোয়াগুলেটই না করতে পারে তাহলে ডিআইসি হবে। হ্যাঁ, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলোপ্যাথি। আচ্ছা, ডেলিভারি প্ল্যান ইন মাইল্ড টু মডারেট আমরা আইডিয়ালি 37+ উইকস অবধি ওয়েট করি, পেশেন্টকে আমরা অ্যালাউ করি টু গো ফর ভ্যাজাইনাল ডেলিভারি। বাট ইন সিভিয়ার কেসেস যেটা বললাম আমরা, উই টার্মিনেট বাই প্ল্যান সিজারিয়ান সেকশন। তখন আর আমরা ওয়েট করি না, কারণ মা যতই তোর আমরা এই ট্রিটমেন্টগুলো দিই,
মেন মোটোটা কি, আমাকে টার্মিনেট করতে হবে প্রেগনেন্সিটা, মেন তো হরমোনের জন্য হচ্ছে ডিউ টু প্রেগনেন্সি। তাহলে আমি তো একদম তোর যতক্ষণ না ও নর্মাল ডেলিভারিতে 39 উইকস অবধি যাচ্ছে, এদিকে ধর সিভিয়ার সিমটম, আমি ওয়েট করতে পারবো না। সো ইন সিভিয়ার কেসেস অলওয়েজ সিজারিয়ান সেকশন। এই আনসারটাই বলবি যে কখন, আফটার 36 উইকস। আচ্ছা, এবারে হচ্ছে হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম। হাইপারএমেসিস গ্র্যাভিডেরামের একটু আইডিয়া আছে? একটাও ক্লাস হয়েছে? মেন সিমটম কি হয় হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম মানে? হাইপারএমেসিস, এমেসিস মানে ভমিটিং, গ্র্যাভিডেরাম মানে গ্র্যাভিড মাদার। হ্যাঁ, ডিউ টু ডিউরিং প্রেগনেন্সি এক্সেসিভ ভমিটিং। এই যে ইনট্রাক্টেবল ডিহাইড্রেটিং ভমিটিং ইন ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি। ঠিক আছে, হাইপারএমেসিস গ্র্যাভিডেরামের উপর একটা সেপারেট ক্লাস আছে, ওটারও আবার সেভারাল রিজনস আছে কেন হয় হাইপারএমেসিস। সাফিসিয়েন্ট টু ইন্টারফেয়ার উইথ ম্যাটারনাল নিউট্রিশন কজিং, স্বাভাবিক একটা মা ধর ডেইলি যেটা হয় 8 to 10 টাইমস এর বেশি ভমিটিং হচ্ছে, তাহলে ওর নিউট্রিশন, ও তো কিছু ইনটেক করতে পারছে না, শুধু ভমিটিং হয়ে যাচ্ছে, আমাদেরকে তখন আইভি ফ্লুইডে রাখতে হচ্ছে, তাহলে ওর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি এমনিই হচ্ছে। 50% অফ দ্য পেশেন্ট উইথ দিস কন্ডিশন হ্যাভ অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট। জেনারেলি আমরা পাই যখন হাইপারএমেসিস মাদের, আমরা অবশ্যই একটা এলএফটি করাই, এবং মোস্ট অফ দ্য কেসেসে আমরা দেখতে পাই যে ওর এসজিপিটি, এসজিওটি অ্যান্ড এএলপি এই তিনটে এনজাইম ইনক্রিজ হয়ে আছে। ইন সাম কেসেস অলসো দেয়ার ইজ ইনক্রিজ লেভেল অফ বিলিরুবিন। আচ্ছা, এটাতে কি হয়, এটা বেশিরভাগ কোনটাতে হয়? মাল্টিপল প্রেগনেন্সিতে, যে কোনো টুইন প্রেগনেন্সিতে এই ইনসিডেন্স গুলো বেড়ে যায়। যেটা সিঙ্গেল টনে হবে তার অবভিয়াসলি বেশি বেশি সিমটম হবে টুইন প্রেগনেন্সিতে। মোলার প্রেগনেন্সিতে কেন বেশি হয়? ডিউ টু হাই বিটা এইচসিজি লেভেল। মোলার প্রেগনেন্সিতে পড়েছিস, হ্যাঁ, বিটা এইচসিজি বেড়ে যায়। আর একটা হচ্ছে ওভারওয়েট পেশেন্ট, যাদের হাই বিএমআই পেশেন্ট, ডায়াবেটিস, সাইকিয়াট্রিক ইলনেস থাকতেই পারে। ঠিক আছে, ইনভেস্টিগেশন হাইপারএমেসিসের এটা কিন্তু সেকেন্ড কজটাই চলে এলাম। তাহলে প্রথম যেটা হলো অবস্ট্রেটিক কোলেস্টাইসিস হলো, এইগুলো সব হচ্ছে তোর জন্ডিস রিলেটেড টু লিভার ডিজিজ রিলেটেড টু প্রেগনেন্সি। প্রথম একটা কজ হয়ে গেল, সেকেন্ড কজটা কি হচ্ছে? হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম। আর কারোর কনসেন্ট্রেশন নেই, 40 মিনিটের বেশি কনসেন্ট্রেট করা যায় না, তাই তো? তাহলে ইনভেস্টিগেশনে আমরা কি কি দেখবো? ইউরিন অ্যানালিসিস দেখবো। কেন ইউরিন অ্যানালিসিস? ইনফেকশনটা ঠিক আছে, কিন্তু বল, কনসেন্ট্রেশন এদিক ওদিক হয়ে গেছে সবাইকার। ইউরিনে আমরা রুটিন এক্সামিনেশন করি, তো রুটিন এক্সামিনেশনের মধ্যে তো আমরা সব দেখি, গ্লুকোজ দেখি, প্রোটিন দেখি, হ্যাঁ, ইউরিয়া ক্রিয়েটিনিন, রেনাল ফাংশন টেস্ট সব দেখি আমরা। এই ইউরিয়া ক্রিয়েটিনিন ব্লাডে দেখি, ইউরিন অ্যানালিসিসে মেনলি আমরা কাউন্ট দেখি, গ্লুকোজ দেখি, প্রোটিন দেখি, আমার কিছু ইয়ে রিলিজ হচ্ছে কিনা, বল, কাস্ট আছে কিনা, এগুলো দেখি। রুটিন আর মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এখানে আমি কালচার বলিনি, কিন্তু কালচারও করি আমরা। আচ্ছা, বায়োকেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে কি কি আছে? লিভার ফাংশন টেস্ট, আর যেটা বলছিলিস রেনাল ফাংশন টেস্ট, আর এই ইউরিয়া ক্রিয়েটিনিন। আর অপথ্যালমোস্কোপিক এক্সামিনেশন, ইসিজি, ইউজুয়ালি ইউএসজি টু এক্সক্লুড মাল্টিপল প্রেগনেন্সি এন্ড মোলার প্রেগনেন্সি। কমপ্লিকেশন কি কি হতে পারে? এই যে ওয়ার্নিক্স এনকেফালোপ্যাথি, কেন? এই যে পেশেন্টের এক্সেসিভ ভমিটিং হচ্ছে, এটার একটা রিজনও কিন্তু ভিটামিন ডেফিসিয়েন্সি। আবার ভমিটিং এর জন্যও যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, তাতে এই যে থিয়ামিন ডেফিসিয়েন্সি হয়, পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি হয়, নিউরোলজিক্যাল সিমটম হয়, ওয়ার্নিক্স এনকেফালোপ্যাথি। এই জন্য হাইপারএমেসিস এর ট্রিটমেন্টে আমরা সবসময় মাল্টিভিটামিন বা অ্যাটলিস্ট পাইরিডক্সিন আর থিয়ামিন পেশেন্টকে প্রোভাইড করি। ফলিক অ্যাসিড তো দিই, বমি বন্ধ করার ওষুধ তো দিই। ঠিক আছে, পন্টাইন মাইলিনোসিস, এগুলো মনে রাখতে পারলে ভালো। পেরিফেরাল নিউরাইটিস হতে পারে, কোর্সাকফ সাইকোসিস হতে পারে। ঠিক আছে, নামগুলো মনে রাখতে পারলে ভালো, এক্সপ্লেন করতে কেউ বলবে না যে এটা কেন হয় তোদেরকে অন্তত। আর যেটা মোস্ট ইম্পর্টেন্টলি হতে পারে জন্ডিস আর হেপাটিক ফেলিয়ার। আচ্ছা, ফিটাল কমপ্লিকেশন, ইউজুয়ালি দ্য ফিটাস ইজ নট এফেক্টেড আনলেস ইট ইজ ভেরি সিভিয়ার। যেই লিভার ডিজিজ গুলো রিলেটেড টু প্রেগনেন্সি, সেগুলোতে ডেডলি ভাবে কোনোভাবে ফিটাল এফেক্টেড হয় না, যতক্ষণ না সেটা খুব সিভিয়ার হয়ে মায়ের কোয়াগুলোপ্যাথি, ডিআইসি হয়ে যাচ্ছে। যদি মা ডিআইসি ডেভেলপ করে যায় ডিউ টু কোয়াগুলোপ্যাথি, তখন দেয়ার ইজ হায়ার চান্সেস অফ আইইউএফডি। ম্যানেজমেন্ট, কন্ট্রোল করতে হবে ভমিটিং, অ্যান্টি এমেটিক দিই আমরা। দেন ফ্লুইড আর ইলেকট্রোলাইট ব্যালেন্স, মেটাবলিক যা সিমটম হচ্ছে, জেনারেলি মা নিউট্রিশনাল স্ট্যাটাস এতই ডাউন হয়ে যায়, যেহেতু কিছু ইনটেক করতে পারছে না ওরাল ফুড বা যাই হোক, সেই জন্য কিটোঅ্যাসিডোসিস হয়ে যায়, টু প্রিভেন্ট সিরিয়াস কমপ্লিকেশন অফ সিভিয়ার ভমিটিং। হ্যাঁ, এই সিভিয়ার হাইপারএমেসিস গ্র্যাভিডেরামে মাকে অলওয়েজ আমাদের
উই হ্যাভ টু অ্যাডমিট দ্য পেশেন্ট। আইভি ফ্লুইড সেম, ডেক্সট্রোজ দেওয়া হয় কারণ বডিতে গ্লুকোজ কমে যাচ্ছে। দেন মেনটেন ইনটেক আউটপুট চার্ট, রেলিভেন্ট ইনভেস্টিগেশন যেগুলো বললাম, কি করা হয় যেগুলো বললাম, আর ভাইটাল মনিটর করতে হচ্ছে, ঠিক আছে। অ্যান্টি এমেটিক আমরা কি কি দিয়ে থাকি, এটা একটা ফটো নিয়ে রেখে দিতে পারিস, ঠিক আছে। প্রোমেথাজিন, ট্রাইফ্লুরোপ্রোমাজিন, মেটোক্লোপ্রোমাইড, অন্ডানসেট্রন। মোস্ট কমনলি আমরা ফার্স্টে অন্ডানসেট্রন দিই 4 মিলিগ্রামে, না হলে উই ইনক্রিজ দ্য ডোজ আপ টু 12 মিলিগ্রাম, ঠিক আছে। দেন উই গিভ, যদি সেটা তো না কমে, দেন উই গিভ মেটোক্লোপ্রোমাইড, অ্যান্ড সামটাইমস উই হ্যাভ টু গিভ আর হাইড্রোকর্টিজোন মানে স্টেরয়েড। মাঝে মাঝে হাইড্রোকর্টিজোন দিই, অনেক সময় আমরা ডেক্সামেথাজোনও দিই, ঠিক আছে। এতটাই ইন্ট্রাক্টেবল ভমিটিং হয় যে অ্যান্টি এমেটিক এগুলো সবগুলো দিয়েও মায়ের ভমিটিং কন্ট্রোল করা যায় না, তখন আমরা স্টেরয়েড দিই, হাইড্রোকর্টিজন আর ডেক্সামেথাজোন। আর ওই যে নিউট্রিশনাল সাপোর্ট যেটা বললাম, ভিটামিন গুলো আমাদের দেওয়া হয়, থিয়ামিন দেওয়া হয়, পাইরিডক্সিন দেওয়া হয়, এন্ড সামটাইম অলসো ভিটামিন সি। আচ্ছা, এইবার হচ্ছে এটা সব থেকে ডেডলি কমপ্লিকেশন, সেটা হচ্ছে অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি। এটা খুবই রেয়ার, এত ইনসিডেন্স দেখ অনেক কম, কিন্তু পোটেনশিয়ালি লিথাল। একবার অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি হলে মাকে বাঁচানো খুবই মুশকিল, হাই মর্টালিটি রেট। কমনলি সিন ইন প্রাইমি গ্র্যাভিডা, মোর উইথ মেল ফিটাস। এটা একটা জাস্ট একটা ইনসিডেন্স পাওয়া গেছে বলে, এরকম ডিরেক্টলি রিলেটেড কিছু নয়, বাট মোর সিন ইন মেল ফিটাস। মাল্টিপল প্রেগনেন্সিতে একটু ইনসিডেন্স কম। ম্যাটার্নাল মর্টালিটি দেখ 10 to 20%, ফিটাল মর্টালিটি আরো বেশি। নামটা জেনে রাখ, অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি। এটা একদম লাস্টে গিয়ে ডিটেক্ট হয়, অনেক সময় এরকমও হয়েছে এটার পোস্টমর্টেম ডায়াগনোসিস হয়েছে, আফটার ডেথ অফ দ্য মাদার পোস্টমর্টম করে লিভার থেকে টিস্যু নিয়ে জানা গেছে যে মায়ের এই ডিজিজটা হয়েছিল, ডায়াগনোসিস করা যায় না। ইউজুয়ালি আফটার 30 উইকস, মানে আমরা বুঝতে পারছি একদম লাস্টের দিকে, জেনারেলি 34-36 উইকসে বেশি কমনলি হয়, অফেন নিয়ার টার্ম। গ্র্যাজুয়াল অনসেট অফ অ্যানোরেক্সিয়া, নজিয়া, ম্যালেজ, সেম সিমটম অফ জন্ডিস, যেটা জন্ডিসের সিমটম হয় ওটাই। সিভিয়ার ভমিটিং, সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, শুড অ্যালার্ট দ্য ফিজিশিয়ান। হ্যাঁ, এইবারে অনেক সময় অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি মাইল্ড প্রি এক্লামশিয়া নিয়ে প্রেজেন্ট করে, আবার অনেক সময় প্রি এক্লামশিয়ার কোনো সিমটম থাকে না। প্রি এক্লামশিয়া তো ক্লাস হয়েছে, হাইপারটেনসিভ ডিসঅর্ডার অফ প্রেগনেন্সি, পিআইচ এর ক্লাস হয়েছে তো, পিআইচ এর ক্লাস হয়েছে তো, তাহলে এক্লামশিয়া প্রি এক্লামশিয়া টার্মটা তো জানি সবাই। অনেক সময় দেখা যায় ওর প্রি এক্লামশিয়া, কিছু পেশেন্ট থাকে হাইপারটেনসিভ, আর কিছু পেশেন্ট একদম আইসোলেটেড অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি নিয়ে প্রেজেন্ট করে। এই সিমটমগুলো জেনারেলি থাকে। জন্ডিস ইউজুয়ালি আফটার 2 উইকস হয়। আচ্ছা, লিভার ফাংশন আমি অবস্টেটিক কোলেস্টাসিসে যা পেয়েছিলাম তার থেকে অনেক অনেক ওয়ার্স। অনেক বেশি ইনক্রিজ অফ এসজিপিডি, এসজিওটি থাকে, অনেক বেশি রেস্ট অ্যালকালাইন এএলপি থাকে, আর এতে কিন্তু বিলিরুবিন লেভেল অনেক বেশি থাকে, 5 মিলিগ্রাম থেকে অনেক বেশি ক্রস করে যায়। আর একটা জিনিস যেটা ডেভেলপ করে, সেটা সব থেকে ডেডলি, সেটা হচ্ছে ডিআইসি। ডিআইসির ফুল ফর্ম কোয়াগুলোপ্যাথি। হ্যাঁ, তার মানে ওর কোয়াগুলেশন নেই, কোয়াগুলোপ্যাথি হয়ে গেছে, ভিটামিন কে প্রোথ্রম্বিন পাচ্ছে না পেশেন্ট, কোয়াগুলেশন ডিসঅর্ডার হয়ে গেছে, দেন হাইপোগ্লাইসেমিয়া এন্ড রেনাল ফাংশন। যদি লিভার ফাংশন না করে তাহলে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে পেশেন্টের। ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে অনেক সময় আমরা হেল্প সিনড্রোম পেয়ে থাকি, আমাদের মনে হতে পারে যে পেশেন্ট হেল্প সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করছে। হেল্প সিনড্রোম আর একটা প্রোফাউন্ড হাইপোগ্লাইসেমিয়া, যেগুলো হয় মার্কড ইউরিসেমিয়া, কোয়াগুলোপ্যাথি, ঠিক আছে। এমআরআই, সিটি এন্ড লিভার বায়োপসি কনফার্ম দ্য ডায়াগনোসিস। তাহলে লিভার বায়োপসি কি আমি এমনি একটা প্রেগনেন্ট মাদারের করতে পারবো? করতে পারবো না। সিটি স্ক্যানও করতে পারবো না। এমআরআই উই ক্যান ডু, ঠিক আছে, বাট আমাদেরকে যেটা করতে হয় এই পেশেন্টগুলোকে, সেটা হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিতে হয়। কারণ দেখ, তুই প্রেজেন্টিং ফিচারগুলো দেখ, আমি তো আলাদা করে অ্যাকিউট ফ্যাটি লিভার ও প্রেগনেন্সি বলে কিছু ট্রিটমেন্ট দিতে পারবো না। পেশেন্ট জন্ডিসেরই সিভিয়ার সিমটম নিয়ে প্রেজেন্ট করছে, তাহলে আমাকে ইমিডিয়েটলি টার্মিনেট করতে হবে, যেহেতু প্রেগনেন্সি রিলেটেড। ইমিডিয়েট টার্মিনেশন, এক্সপিডাইট ডেলিভারি, ইমপ্রুভ প্রগনোসিস সামটাইমস, কিন্তু এটা প্রগনোসিস খুবই পুয়ার। মাল্টিডিসিপ্লিনারি টিম, এটা একা গাইনোকোলজিস্টের পক্ষে সম্ভব নয়, মাল্টিডিসিপ্লিনারি টিম, জেনারেলি জিআই স্পেশালিস্ট সবাইকে লাগে। আর কোয়াগুলোপ্যাথি এন্ড হাইপোগ্লাইসেমিয়া শুড বি অ্যাগ্রেসিভলি ম্যানেজড। মার্কার অফ সিভিয়ারিটি আমাদের সবসময় করাতে হয়, প্রথমবিন টাইম, ব্লাড গ্লুকোজ লেভেল, অ্যাসিডোসিস, রেস্ট, ল্যাকটেট এন্ড এনসেফেলোপ্যাথি। যদি পেশেন্ট এগুলো ডেভেলপ করে যায় তাহলে দেয়ার ইজ হাই মর্টালিটি। এনসেফেলোপ্যাথি ধর ডেভেলপ করে গেছে, ঠিক আছে, হেপাটিক কোমা যেটাকে আমরা বলি, পেশেন্ট ডেভেলপ করছে, এত বেশি বিলিরুবিন লেভেল, তখন দেয়ার ইজ হাই চান্স অফ মর্টালিটি। এবার হচ্ছে হেল্প সিনড্রোম, তাহলে ওটা 3টে ডিজিজ গেল, এটা 4 নম্বর, রিলেটেড টু প্রেগনেন্সি, একদম পার্টিকুলারলি রিলেটেড টু প্রেগনেন্সি।
ঠিক আছে, এটা টার্ম কয়েন বাই মনে রাখতে পারলে খুব ভালো। হেল্পের এটা থেকেই বুঝতে পারছিস ফুল ফর্মটা কি, হেল্পের ফিচার গুলো কি হচ্ছে বল। হ্যাঁ, এলিভেটেড লিভার এনজাইম ইএল আর এলপি লো প্লেটলেট। আচ্ছা, প্রিভিয়াসলি যেটা মনে করা হতো যে প্রি এক্লাম্পটিক লিভার ডিসফাংশন, কিন্তু অনেক সময় দেখা গেছে নর্মোটেনসিভ পেশেন্টও হেল্প সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করেছে। পেশেন্টটা মেইনলি যখন আমাদের কাছে প্রেজেন্ট করে সবারই দেখবি, সবারই বলছি নজিয়া, ভমিটিং, লস অফ অ্যাপেটাইট আর জন্ডিস থাকছে, এই সিমটমগুলো থাকছে। ইমিডিয়েটলি আমরা পেশেন্টের রুটিন ব্লাড কাউন্ট করাচ্ছি, এলএফটি করাচ্ছি, তারপরে ওই ফিচারগুলো পাচ্ছি আমরা। ঠিক আছে, হ্যাঁ, অ্যাবডোমিনাল পেন হেল্পে থাকে লিভার ডিসফাংশনের জন্য। স্ট্রেচিং অফ লিভার ক্যাপসিউল হয় জেনারেলি সেম রিজনে, কিন্তু প্রি এক্লামশিয়ার পেশেন্টেরও রাইট আপার কোয়াড্রেন্টে পেইন থাকে, স্ট্রেচিং অফ লিভার ক্যাপসুল। আচ্ছা, এক্সাক্ট প্যাথোজেনেসিস যেটা হচ্ছে তোর বোঝা যায় না, কিন্তু প্রি এক্লামশিয়া লাইক সিমটম থাকে, যেটা আগে সবসময় মনে করা হতো যে প্রি এক্লামশিয়া হলেই হেল্প হবে, বাট এখন আমরা অনেক বেশি আইসোলেটেড সিমটমের পেশেন্ট পাচ্ছি। ঠিক আছে, মেন সিমটম যেটা তোরা প্রি এক্লামশিয়ায় পড়েছিস সেটা ওই প্লাজেন্টার জন্য, মেন যে প্যাথোলজি সেটা প্লাজেন্টাতেই আছে, এন্ডোথেলিয়াল ডিসফাংশন অ্যান্ড থ্রম্বোটিক মাইক্রোএনজিওপ্যাথি, যেটার কারণে তোর ব্লাড প্রেশারটা ইনক্রিজ করে। সেটা থেকেই তো আদার সিমটম গুলো হয় এক্লামশিয়া, প্রি এক্লামশিয়াতে, এখানেও ওটাই মনে করা হয় মেন প্যাথোলজি। ঠিক আছে, আচ্ছা, সেম দেখ এনজাইম গুলো ইনক্রিজ করছে, কি বললাম, এলিভেটেড লিভার এনজাইম আর লো প্লেটলেট কতটা কমে গেছে নর্মাল রেঞ্জের থেকে, আর লিভার এনজাইম গুলো অনেক বেশি ইনক্রিজ করছে। ঠিক আছে, এই যে মর্টালিটি 0 to 15%, কতটা হাই মর্টালিটি, যদি যেখানে আপার রেঞ্জটা 15%, কতটা হাই মর্টালিটি। কমপ্লিকেশনে এগুলো তোর হতে পারে অ্যাকিউট রেনাল ফেলিয়ার, হেপাটিক ইনফাকশন, যেগুলো হয় হেপাটিক কমপ্লিকেশন, বাট মেন যেটা নিয়ে আমরা কনসার্ন সেটা হচ্ছে ডিআইসি আর পিপিএইচ। ডিআইসি হলে পিপিএইচ হবেই এনিওয়ে, কেন, মা তো ব্লাড কোয়াগুলেটই করতে পারছে না, ডিআইসি হলে পিপিএইচ হবেই। ম্যানেজমেন্ট যেটা, এটা পেশেন্টকে সবার আগে হসপিটালাইজ করতে হবে, ক্লোজ মনিটরিং করতে হবে, আর আলটিমেট গোল হচ্ছে আমাদের টু টার্মিনেট দ্য প্রেগনেন্সি, ডিসিশন টু বি মেড উইথ ফিটাল ম্যাচুরিটি। ঠিক আছে, যদি দেখ ফিটাল, আমাদের মেন মোটো কি, টু সেভ দ্য মাদার। যদি ফিটাল ম্যাচুরিটি নাও হয়ে থাকে, অনেক সময় মাদারের ডেডলি কন্ডিশনে আমরা উই টার্মিনেট হার। মোর দেন 34 উইকস হলে উই ক্যান টার্মিনেট। যদি ফিটাল ডিস্ট্রেস হয়, ডিআইসি, রেনাল ফেলিয়ার, ডিআইসিটা কিন্তু মায়ের বলা হচ্ছে, রেনাল ফেলিয়ারও সেম মাদারেরই বলা হচ্ছে, দেন উই হ্যাভ টু টেক দ্য ডিসিশন অফ টার্মিনেশন ইমিডিয়েটলি। আমরা তখন ওয়েট করবো না ফিটাল ম্যাচুরিটির জন্য। ডেলিভারি ইজ দ্য অনলি ডেফিনিটিভ ম্যানেজমেন্ট, প্রত্যেকটাতেই তাই। আচ্ছা, সিজার প্রোফাইল্যাক্সিসে আমরা কি দিই, আমরা তো বলছি যে এটা এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া থেকে হতে পারে, তাহলে সিজার প্রোফাইল্যাক্সিস, এক্লামশিয়া, প্রি এক্লামশিয়ার একটা ডেডলি কমপ্লিকেশন হচ্ছে কনভালশন, তাহলে আমরা কি দিই পেশেন্টগুলোকে, প্রোফাইল্যাকটিক ম্যাক্সাল পড়েছে, হ্যাঁ, তাহলে আমাদের প্রোফাইল্যাকটিক ম্যাক্সাল দিয়ে রাখতে হবে পেশেন্টগুলোকে। এবার হচ্ছে তোদের শোনার মতো কনসেন্ট্রেশন নেই, শুধু নামগুলো শুনে রাখ, বড় ক্লাস দিয়েছে অনেক। আচ্ছা, এবার হচ্ছে যেটা বললাম, লিভার ডিজিজ আনরিলেটেড টু প্রেগনেন্সি, যা কটা হেপাটাইটিস মনে আছে, ভাইরাল হেপাটাইটিস, সব কটার নাম মুখ দিয়ে বলবি, অন্তত লিখবি খাতায়, ওইটা লিখতে পারলেই অনেক। দেখ কি কি আছে, হ্যাঁ, এবার দেখ ভাইরাল হেপাটাইটিস গুলোর মধ্যে ব্লাড বর্ন কোনগুলো, বি আর সি ব্লাড বর্ন, বাকিগুলো আমার ফিকো ওরাল রুট দিয়ে হচ্ছে। দেখ কোনগুলো হচ্ছে, এ আর ই, ঠিক আছে, হ্যাঁ, জিটাও ব্লাড বর্ন হচ্ছে। আচ্ছা, এবার কোন কোন ভাইরাল হেপাটাইটিসটা সব থেকে ফালমিনেন্ট হেপাটাইটিস করে প্রেগনেন্সিতে, সেটা হচ্ছে হেপাটাইটিস ই। রুটিনলি তো আমরা হেপাটাইটিস ই টেস্ট করাতে পারবো না, কারণ ওটা ব্লাড বোর্ন নয়, আমরা জেনারেলি করাই হচ্ছে বি আর সি, আগে থেকে আমি জানতে পারবো যে পেশেন্ট ইনফেক্টেড কিনা। বাকিগুলোর জন্য আমাদেরকে পেশেন্টকে অ্যাওয়্যার করতে হবে যাতে ফিকো ওরাল রুটে ইনফেকশন না হয়। মেন দেখ ওপরে বলছে রিজনগুলো লো সোশিও ইকোনমিক, স্বাভাবিকভাবে ওদের হাইজিন অনেক খারাপ হয়, যে জলটা খাচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার যেটা, সেটা থেকেই মেনলি হয়, ম্যালনারিশড পেশেন্ট হয়, লিভিং ইন আনহাইজেনিক কন্ডিশন, এগুলো তো নিজেদের কমন সেন্স থেকেই বলতে পারবি। আচ্ছা,
10% in first trimester to 90% in third trimester and during delivery through mixing the maternal blood and genital secretion. এটা বলছে কিন্তু ভার্টিক্যাল ট্রান্সমিশনের কথা। ট্রান্সমিশন কত হচ্ছে? অবভিয়াসলি যখন প্রেগনেন্সি বাড়ছে, প্রেগনেন্সি টাইম বাড়ছে, ট্রাইমেস্টার বাড়ছে, তখনই ট্রান্সমিশনের চান্স বেশি। বিফোর লেবার অ্যান্ড ইন্ট্রাপার্টাম ট্রান্সমিশন অনেক বেশি হয়, কারণ অনেক বেশি ফিটো ম্যাটার্নাল মিক্সিং হচ্ছে, সেটা ফার্স্ট ট্রাইমেস্টারে হয় না। এই যে অল প্রেগন্যান্সি কেসে শুড বি স্ক্রিনড উইথ, এখানে হেপাটাইটিস বি লেখা আছে, এটাতে তোরা হেপাটাইটিস সি টাও অ্যাড করবি। আমরা কিন্তু হেপাটাইটিস সি ও রুটিন স্ক্রিনিং করি। কি কি বললাম তখন, কি কি 4টে রুটিন স্ক্রিনিং করি আমরা? হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি আর ভিডিআরএল। প্রেগন্যান্সিতে এই 4টে রুটিন স্ক্রিনিং করা হয়, ঠিক আছে? এটা তো এফেক্ট অফ প্রেগন্যান্সি। ম্যাটার্নাল রিস্ক যেগুলো হতে পারে, যেগুলো জন্ডিসের রিস্ক, তোরা সিস্টেমটা মাথায় রাখবি, তাহলে এত মুখস্থ করতে হবে না। জন্ডিস হলে এতক্ষণ ধরে যেই প্রবলেমগুলো বলছিলাম, পিপিএইচ, হেপাটিক কোমা, রেনাল ফেলিয়ার, কোয়াগুলোপ্যাথি, ঠিক আছে? রেনাল ফেলিয়ার কেন? রেনাল সিস্টেম হচ্ছে আমাদের এমন একটা সিস্টেম যেটা যে কোনো সিস্টেম গন্ডগোল হলে সবার আগে কম্প্রোমাইজ হয়। তো রেনাল ফেলিয়ার যে কোনো সিস্টেমের গন্ডগোলে হবেই, ঠিক আছে, যদি সেরকম সিভিয়ার হয়। তাছাড়াও প্রিটার্ম লেবার এগুলো হতে পারে, অ্যাবর্শন। তাহলে দেখ, এইটা কিন্তু সবকটাতে একটু মাথা খাটালেই বলতে পারবি যে কি সিস্টেমের উপর আমার কোশ্চেন আসছে, তাতে কি কি হতে পারে। কোয়াগুলোপ্যাথি হচ্ছে মানেই আমার পিপিএইচ হবে, হেপাটিক কোমা আরেকটা কমপ্লিকেশন, যেহেতু আমি লিভার ডিজিজ নিয়ে বলছি, ঠিক আছে? এত পার্সেন্টেজ মনে রাখতে পারবি না, বলবি যে হায়ার চান্সেস অফ পেরিনেটাল মর্টালিটি। আচ্ছা, এবারে ইমিউনাইজেশন, এইটা খুব খুব ইম্পর্টেন্ট আমাদেরকে যখন আমরা ডেলিভারি করাই, এটা মাথায় রাখতে হয়। ইনফ্যান্ট বর্ন টু হেপাটাইটিস বি পজিটিভ মাদার শুড বি গিভেন বোথ ইমিউনোগ্লোবুলিন অ্যান্ড হেপাটাইটিস বি ভ্যাকসিন সুন আফটার ডেলিভারি। ইমিডিয়েটলি আফটার ডেলিভারি আমরা বেবিগুলোতে এসএনসিইউতে সেন্ড করাই, সো দ্যাট দে ক্যান গেট বোথ দ্য ইমিউনোগ্লোবুলিন অ্যান্ড ভ্যাকসিন, ঠিক আছে? ব্রেস্ট ফিডিং কখনোই কন্ট্রাইন্ডিকেটেড নয়। যখন ডিজিজটা প্রথম আসে আমাদের দেশে, তখন ব্রেস্ট ফিডিং কন্ট্রাইন্ডিকেটেড বলা হয়েছিল, বাট এখন দেখা গেছে কখনোই কন্ট্রাইন্ডিকেটেড নয়। এই 2-3টে ফ্যাক্টর মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মায়ের ক্র্যাক নিপিল না থাকে বা ব্লিডিং নিপিল না থাকে। এইগুলো তো আমরা অ্যান্টিনেটাল পিরিয়ডে যখন লাস্ট ট্রাইমেস্টারে লাস্ট যে চেকআপটা হয়, তখন জেনারেলি আমরা পেশেন্টের ব্রেস্ট এক্সামিনেশন করি। কেন? টু প্রিপেয়ার দ্য মাদার ফর ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিংটা তো আফটার ডেলিভারি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে ধর মায়ের এমন কিছু কন্ডিশন আছে, আমি জানলামই না, দেখলামই না, ব্রেস্ট ফিডিংটা ইনহিবিট হচ্ছে, সেটা করলে হবে না। তো আমরা রুটিনলি এক্সামিনেশন, তো আমি আগে থেকে ট্রিটমেন্ট দিয়ে দিতে পারবো যদি ক্র্যাক নিপিল হয় বা কোনো নিপিল ডিসচার্জ থাকে বা ব্লিডিং থাকে। যদি এরকম কিছু পাই তখন কন্ট্রাইন্ডিকেটেড, বাট হেপাটাইটিস বি এর জন্য কন্ট্রাইন্ডিকেটেড নয়, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে তোর মোটামুটি। আচ্ছা, ক্রনিক লিভার ডিজিজ যেটা বললাম সুপার ইম্পোজড প্রেগনেন্সি, ওটা তোদের লাগবে না, শুধু এই ক্লাসিফিকেশনটা এটা একটু নিয়ে রাখ নিজেদের কাছে। অ্যাটলিস্ট নামটা যখন বলবে না, ক্লাসিফাই লিভার ডিজিজ ইন প্রেগনেন্সি, যেটা ব্রড হেডিং, এটা বললাম না, জাস্ট নামগুলো যেটা বললাম তোদের মেনলি যেটা গাইনিতে লাগবে, আর যদি অন্যগুলো লিখতে হয়, তোরা তো মেডিসিনে পড়ছিস, সেমই জিনিসপত্র। তার সাথে এই যে প্রেগনেন্সির কমপ্লিকেশন যেগুলো এতক্ষণ ধরে বললাম, তোরা শুধু এই ক্লাসিফিকেশনটা মনে রাখবি। লিভার ডিজিজ ইন প্রেগনেন্সি কি? একটা পার্টিকুলার টু প্রেগনেন্সি, ঠিক আছে? একটা হচ্ছে তোর সেপারেটেড ফ্রম প্রেগনেন্সি, আর একটা সুপার ইম্পোজ প্রেগনেন্সি যখন হচ্ছে, ঠিক আছে? মেন হচ্ছে এইটা, লিভার ডিজিজ পার্টিকুলার টু প্রেগনেন্সি হচ্ছে এইটা, ঠিক আছে? এটা নিয়ে, এটাই তোদেরকে এতক্ষণ ধরে এক্সপ্লেন করা হলো।